শিবির শিবির এবং ছাত্রদলের যে মারামারি এটি এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মাত্র 60 ডেজ মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্ত চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা যা করে ঠিক এই 2 মাসের নবজাতক যে সরকার ঠিক সেম কাজ করছে। সে শত্রুর সাথে করছে গলাগলি, মিত্রুর সাথে পাঞ্জা, মিত্রর সঙ্গে পাঞ্জা। তো ওইরকম মানে শত্রুর সাথে সে খুব গলাগলি করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। যারা মিত্র তাদের সাথে পাঞ্জা ধরে যে আসো দেখি তোমার কত শক্তি আছে, তুমি আমার মিত্র হতে চাও, কতটুকু কুয়াত আছে। ঠিক এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে যাচ্ছে। ফলে সরকারের অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক নেতা তাদেরকে নিয়ে সারা বাংলাদেশের ট্রল হচ্ছে। তাদের কথা নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের আচরণ নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের পরিজন নিয়ে ট্রল হচ্ছে। আর সেই ট্রলের মধ্যে রাষ্ট্রের যে সকল ভিত্তি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, তারা যে সরকারের আনুগত্য করবে, সরকারের কমান্ড ফলো করবে, ওইরকম ভরসা তারা পাচ্ছে না। ফলে যে যার জায়গায় একেবারে চুপ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাষ্ট্রের কোনো অর্গান সরকারের জন্য ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা প্রতিপক্ষকে দমন করত, সেই কাজটি তারা এখন করছে না। ফলে দেখা গেল যে ছাত্র দলের সাথে এবং শিবিরের সঙ্গে যে মারামারি হলো বা হচ্ছে এবং যেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রশাসন রীতিমতো তামসা দেখছে। আবার অন্যদিকে তেলের যে ক্রাইসিস চলছে, সেই তেলের ক্রাইসিসেও রাষ্ট্রের প্রশাসন যন্ত্র তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এই দিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সম্পাদকদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কোনো কোনো সম্পাদক দয়া করে তাদের পত্রিকাগুলোতে তেলের লাইনে ভিড় কমছে, কেউ বলছে আজকে 15 মিনিটের মধ্যে তেল পেয়ে গেলাম, এটা তো আশ্চর্য একটা বিষয়, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কতটা উন্নত হলো বা হলো না ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে সরকারের প্রশাসন তন্ত্রের যারা কর্তা ব্যক্তি তারা সরকারকে সহযোগিতা করছেন না। ফলে কি হলো, সরকারের যে উন্নয়ন, সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনতুষ্টির যে সকল প্রকল্প সমূহ, প্রতিপক্ষকে ভয় দেখানো, নিজেদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেই মাটিরকে শক্ত করা, ক্ষমতার ভিত্তিকে মজবুত করা, এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, ফাউন্ডেশনাল যে ওয়ার্কগুলো রয়েছে, এইগুলোর একটাও সরকার শুরুই করতে পারেনি। আর এরই মধ্যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হলো চট্টগ্রাম সিটি কলেজ থেকে। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে এবং রাজশাহী শহরে এখানে ছাত্র শিবিরের ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজশাহীতে রীতিমতো আনপ্যারালাল, তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছাত্রলীগেরও নেই আর বিএনপিরও নেই। এমনকি যখন আওয়ামী লীগের খুব রমরমা দাপট, তখনও কিন্তু ছাত্র শিবির সেখানে গুপ্ত হয়ে হোক, সুপ্ত হয়ে হোক, তারা কিন্তু সেখানে প্রভাব বিস্তার করেছে। কয়েকটি জেলাতে তাদের ব্যাপক আধিক্য রয়েছে, উপজেলাতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যেমন সাতকানিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, এরপরে রাজশাহী শহর, এরপরে সাতক্ষীরা, তারপর বেনাপোল, এরপর খুলনার কয়রা উপজেলা, এরকম অনেকগুলো, সুন্দরবনের আশেপাশের অনেকগুলো এলাকাতে জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। এর বাইরে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত ঘেঁষা যে সকল উপজেলা রয়েছে, সেখানে কিন্তু জামাত অন্য যে কোনো জায়গার চেয়ে শক্তিশালী। তো
চট্টগ্রাম শহরে সেই ৮০-র দশক থেকে অর্থাৎ এরশাদ জমানা থেকেই তারা শক্তিশালী এবং একটা সময় সেখানে নাসির নামক শিবিরের খুব কুখ্যাত একজন নেতা ছিল। সে দীর্ঘদিন শিবির নাসির হিসেবে পরিচিত ছিল, জেলখানাতে ছিল এবং সম্প্রতি সে জেল থেকে বের হয়েছে রীতিমতো বুড়ো হয়ে। তো সেই নাসির বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম সিটি কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ সকল অঞ্চলে তাদের একছত্র আধিপত্য। আর যে সকল জঙ্গল ঘেরা এলাকা রয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা যে সকল এলাকা রয়েছে, যেমন রাউজান, ফটিকছড়ি, তো এই সমস্ত এলাকাতেও জামাতের যে শক্তি অপরিসীম। তারপর পাহাড়ি অঞ্চলগুলো যেমন ধরুন রাঙামাটি, তারপরে বান্দরবন, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এ সকল গহীন এলাকা যেখান থেকে এই সাদিক কায়েমরা উঠে আসছেন, এখানকার বাঙালি এবং পাহাড়ির মধ্যে জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, যাদের সামরিক প্রশিক্ষণ পর্যন্ত রয়েছে, এটাকে সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়। একইভাবে বৃহত্তর সেই যে চট্টগ্রামের বাইরে গিয়ে কক্সবাজার, তাদের সেখানে সংগঠন ভালো, শক্তি ভালো এবং রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে প্রভাব, এটি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তো সেই চট্টগ্রাম শহরে যখন মারামারি শুরু হলো, কারা জিতেছে কারা ঠকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে একজনের নলি না, ঠিক পায়ের যে গোড়ালিটা কেটে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে শিবিরের লোকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদলের লোক চাপাতি দিয়ে। এর ফলে ওদের ইজ্জতে লেগেছে, ব্যাপক মারামারি হয়েছে সেই চট্টগ্রামে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে, সেখানে তাদের সাথে মারামারি করার মতো অবশ্যই ছাত্রদল নেই। ওখানে যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা হয়েছেন মিস্টার আম্বার, তিনি ওখানে খুব অকথ্য ভাষায় গালাগাল করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব গালাগাল করেছেন। এটা নিয়ে আবার ছাত্রদল কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র সংগঠন, তাদের এখানে যাকে বলা হয় প্রচণ্ড রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, এবং এখানে মোসাদ্দেক এবং আর একজন ডাকসু নেতা, দুজনে বিতর্কিত, আলোচিত, এবং তাদের উপর অনেক মানুষের ক্ষোভ আছে। এই দুজনকে শাহবাগ থানার মধ্যে রীতিমতো আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয়েছে। ছাত্রদলের ছেলেরা গণপিটুনি দিয়েছে এবং তারা এখন হাসপাতাল। এবং এটা নিয়ে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন রাতে। আর আমি শুক্রবার এই ভিডিওটা করছি, এখন পর্যন্ত আপডেট নাই। তবে ওখানে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বক্তব্য হলো তারা প্রতিশোধ নেবেন, এক চুল ছাড় দেবেন না। এর বাইরে খুব মারাত্মকভাবে মারামারি হয়েছে, সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদীতে। তো এইভাবে আসলে মারামারি ছড়িয়ে পড়ছে। এখন মারামারি কি নিয়ে ছড়িয়ে পড়ছে? হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে গেছে, বা ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে গেছে, এরকম অভিযোগ শিবিরের বা জামাতের লোক বা জামাতের এ টিম বি টিম যারা আছে তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্র দলের লোকরা শিবিরকে, জামাতকে গুপ্ত বলে গালাগালি দিচ্ছেন। তো এই গালাগালি প্রথমে তারা কয়েকদিন সহ্য করছে, এখন আর তারা এটা সহ্য করতে নারাজ। তাদেরকে গুপ্ত বলে তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে এবং তারা বলছে যে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ায় শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে তারেক জিয়ার পতন আমরা ঘটায় ছাড়বো। তারা একটু বলেনি, আমি জাস্ট বলছি যে যদি আর একবার আমাদেরকে গুপ্ত বলা হয়। এই গুপ্ত নিয়ে শিবিরের মধ্যে ভীষণ রকম ক্ষিপ্ত তারা। এখন তারাও আবার উল্টো বলছে যে আমরা গুপ্ত নই, গুপ্ত হলো বিএনপি। তারা 17 বছরে পালিয়েছিল, তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, সে ঘর থেকে বেরোতো না, লন্ডনের বাইরে কোথাও যেত না, বাংলাদেশ তো দূরের কথা, তৃতীয় কোনো দেশে আসতো না। তার চেয়ে গুপ্ত আর কে হতে পারে? আমরা তো বাংলাদেশে ছিলাম। তারা আরও বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের যে জন্ম 1967, সেটা কি বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে? এটার জবাব তারা চাচ্ছে। তার দাদা দাদির কবর কোথায়? পাকিস্তানের না বাংলাদেশে? তারেক রহমান সাহেবের যে